উল্টা যদি হয়, বেশি নিচে চলে গেলে দুই সাইডই লাল দেখা যাবে, আর উপরের দিকে উঠে গেলে দুইটাই হলো গিয়ে দেখাবে আর কি, সাদা দেখাবে। সো সবচেয়ে বেশি পপুলার হলো প্যাপিটা, আমাদের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও প্যাপি আছে, ভাসি নেই। আচ্ছা, তো এটা তো কি দেখতেছি, এই লাইট গুলির স্ট্যাটাস দেখাচ্ছে। পাইলট মনে করো এমন ফগ, এই ফগটা দিয়েও সে দেখতে পাচ্ছে না, তো এই আলোগুলি কি করবে, ওই প্লেনের নাকের মাঝখানে রিসিভার আছে, সেই রিসিভারে যাবে, রিসিভার থেকে ককপিটে চলে যাবে। অর্থাৎ পাইলট সিনথেটিক ফিল্ডে তাকানোর দরকার নাই, সে এখানে তাকাবে, অর্থাৎ মনিটরের দিকে তাকাবে। তার মনিটরের মধ্যে এরকম গ্রিন দাগ দেওয়া আছে, আর হলুদ পজিশনটা হলো পাইলটের নিজের পজিশন দেখাচ্ছে। এটা হলো উপরে, এটা হলো স্লাইটলি উপরে, এটা হলো ঠিক পজিশনে আছে, এটা নিচে নেমে গেছে, এটা নিচে নেমে গেছে। বুঝতে পারছো? সো এটা হলো কি ইন্টারপ্রিটেশন, বাংলায় লেখা। এটা হলো ইন্টারপ্রিটেশন, স্লোপের দিক দিয়ে তোমাকে দেখানো হলো। আর লাইটের সাংকেতিক ভাষা হলো প্যাপিতে এটা, ভাসিতে এটা। এবং কাজটা কিভাবে করে, তীব্র যদি ভিজিবিলিটি সংকট থাকে, দেখাই যায় না, তখন এই লাইটগুলি প্লেনে রিসিভ হয় আউটার ফেসে, নাকের দিকে দেখবা কালো থাকে অনেক সময়, ওই জায়গায় রিসিভার থাকে, সেন্সার থাকে, এটা সরাসরি চলে যায় ককপিটের বিভিন্ন ডায়াল ইন্ডিকেটরে। ওই ওএলএস ডায়ালটার মধ্যেই, ওএলএসটা কি, অপটিক্যাল ল্যান্ডিং সিস্টেম, দেখতে পাচ্ছ, অপটিক্যাল মানে লাইট দিও, লাইটিং সিস্টেম, অপটিক্যাল ল্যান্ডিং সিস্টেম। এইটা দিয়ে এই বুল মেটাল বল যেটা আছে, এই বলটা উঠানামা করে, পাইলট চাবে মাঝামাঝি জায়গা রাখার জন্য। আর আরেকটা যেটা বলছিলাম, রানওয়ের বাইরে যখন চলে যায় তখন তার নেভিগেশনাল পাথটাকে পাইলট কিভাবে বোঝে কোথায় আছে, সেটা বল বসার ভাগ বুঝার জন্য ভর দরকার হয়। যে নেভিগেশনাল সিস্টেম, ভর মানে কি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি omni ডিরেকশনাল রেডিও রেঞ্জ। আমি যদি প্রথমেই দেখাই, এই যে এক একটা এই জায়গায় কি বলবো ট্রান্সমিটার আছে, ও খালি সিগন্যাল ট্রান্সমিট করে, 360 ডিগ্রিতে করে, একসাথে বসে, এগুলি গ্রাউন্ডে বসানো থাকে। তো এগুলি প্রতিটা এয়ারপোর্টে একটা করে থাকে। এক দেশের প্লেন আরেক দেশে যাওয়ার সময় প্রায় শুনবা দেখবা যে ইন্ডিয়ানরা আমাদের এই ভর ইউজ করে, এই ভরের কথাই বলে, ভর ইউজ করে আমাদের একটা ফ্যাসিলিটি নেয়। এটা, এই ফ্যাসিলিটি নেওয়ার জন্য সবাইকে কিন্তু পয়সা দিতে হয়। এই ফ্যাসিলিটিটা কি, সে যেই পথে অন্য একটা ডেস্টিনেশনে যাচ্ছে, সে পথটা ঠিক আছে কিনা মাঝে মাঝে গ্রাউন্ড কন্ট্রোলের সাথে চেক করে দেয়। তো গ্রাউন্ড কন্ট্রোলটা দেখতে কেমন, এই এরকম। এটা শুধু যে এয়ারপোর্টে থাকে তা না, যাদের দেশের উপর দিয়ে বেশি পরিমাণ প্লেন চলাচল করে সেই জায়গায় অনেক এগুলি বসিয়ে প্লেনের মুভমেন্টটাকে গাইড করে। হুম। তো এটা হলো নেভিগেশনাল একটা সিস্টেম, কি করে, এটা ডিটারমাইন করে প্লেনের পজিশন এবং ঠিক মতো আছে কিনা, এই রেডিও ফ্রিকোয়েন্সি গুলি দিয়ে তারা রিসিভ করে এবং বুঝতে পারে। এবং এটা কাজ করে কিন্তু ডপলার প্রিন্সিপালে। তোমরা ডপলার প্রিন্সিপাল জানো, যে ফ্রিকোয়েন্সি যদি সে একটা, তুমি এক জায়গায় যদি দাঁড়ায় থাকো, একটা গাড়ি যদি তোমার দিকে আসতে থাকে, তাহলে শব্দের তীব্রতা বাড়তে থাকে। তোমার থেকে যখন দূরে চলে যাবে, দূরে চলে যাচ্ছে, তুমি চোখ বন্ধও যদি করে রাখো, তোমার ব্রেন ক্যালিব্রেট হয়ে গেছে যে এই গাড়িটা চলে যাচ্ছে আমার সামনের দিক থেকে, এবং দ্রুত যাচ্ছে না আস্তে যাচ্ছে সেটাও টের পাবা, শব্দের তীব্রতা কত তাড়াতাড়ি কমছে আর কি।
এই জিনিসটাকেই বলা হয় ডপলার প্রিন্সিপাল। তো নিচ থেকে যে ফ্রিকোয়েন্সি গুলি যায়, এগুলি চতুর্দিক থেকে যায়। তো এগুলি ডিফারেন্সিয়াল করলেই সে বুঝতে পারে যে তার পজিশনটা কোন জায়গায় আছে, এই ডপলার প্রিন্সিপালের মাধ্যমে। যদিও এই যেটা 360 ডিগ্রিতে থাকে, চতুর্দিরেকশনে এটা সিগন্যালটা দেয় এবং প্লেনের ভিতরে ডিসপ্লে হয়ে যায় পজিশনটা। তবে এখনকার দিনে জিপিএস আসার পর এই জিনিসগুলি কিন্তু কমে যাচ্ছে। যে এখানে একটা কথা লেখা আছে, বাই 2000 দেয়ার ওয়ার অ্যাবাউট 3000 ভোর স্টেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। 3000-এর মধ্যে 1000-ই ছিল ইউএসএ। এখন তারা এগুলিকে কমায় ফেলতেছে। কেন? এগুলি ভেরি, এটা ডিপার্ট তো যেটা বলছিলাম, তো এখন তো জিপিএস চলে আসছে। জিপিএস দেখো না, গাড়ির মধ্যে তোমার পজিশনটা দেখাই দেয়। পাইলটও তো সেটা ব্যবহার করলে সে পজিশনটা দেখতে পারে স্যাটেলাইটের মাধ্যমে, আর গ্রাউন্ডে আসতে হয় না। তবে এইটাও ঠিক, জিপিএস হলো আমেরিকার। যে আমেরিকার যে সিগন্যাল দিয়ে তোমাকে নেভিগেশনে হেল্প করে, সে যদি যুদ্ধ লাগে তখন তো তোমাকে ভুল তথ্য দিবে। এটা অতীতেও হয়েছে। যেই কারণে এখনো অনেকে এই ভর সিস্টেমটা, অর্থাৎ গ্রাউন্ডে যে সিস্টেম আছে নেভিগেশনাল সিস্টেম, এটা এটা ডিজিটাল না। জিপিএস হলো ডিজিটাল, এটা হলো একদম ফিজিক্যাল। এই ফিজিক্যাল ডিভাইস থেকে ফ্রিকোয়েন্সি আদান প্রদানের মাধ্যমে যে পজিশনটা যায়, হ্যাঁ, যেমন ধরো এটার পজিশন কত, এটা জানা আছে এই গ্রাউন্ডে। সে যখন ফ্রিকোয়েন্সিটা ছাড়ে, সে ফ্রিকোয়েন্সির সাথে সাথে তার পজিশনটাও কিন্তু নিয়ে যায়। তো এখন এটা যেতে ওই প্লেনে যত সময় লাগবে, এই সময় থেকেই হিসাব করতে পারে। এইগুলি কতগুলি হিসাবের ব্যাপার, হিসাব করতে পারে। এই জিনিসের পজিশন যদি এত হয়, এই এইটার এগুলি হয় কি, সিঙ্ক্রোনাইজড ক্লক থাকে। এখানেও একটা ঘড়ি থাকে, প্লেনও একটা ঘড়ি থাকে, সেম। এগুলিকে সিঙ্ক্রোনাইজ ক্লক বলে। তো এখান থেকে পাঠাইতে প্লেনে যা, প্লেন পর্যন্ত যাইতে কত সময় লাগলো, সেন্ডিং টাইম তো সে দিয়ে দিল, রিসিভ করলো কখন, ওই এটাই হলো ডপলার প্রিন্সিপাল। যে কত দূরে এই ফ্রিকোয়েন্সিটা গেল, হ্যাঁ, তো সেই হিসাবে সে ডিস্টেন্সটা পেয়ে যেত। এইটা কোনো ভুল হয় না। যেমন ডিজিটাল গাড়ি নষ্ট হলে ভেজাল আছে, কিন্তু ফিজিক্যাল গাড়িগুলি যেগুলি ইলেকট্রোমেকানিক্যাল, এগুলি ড্রাইভাররা তাড়াতাড়ি ঠিক করে ফেলতে পারে। সো প্লেনটা যেহেতু একটা নিরাপদ বাহন হইতে হয়, এই জন্য অনেক দেশেই এখন দুইটাই ব্যবহার করে, জিপিএসটাও ব্যবহার করে, আর সন্দেহ হলে এটা ভরও ইউজ করে। ফাইনালি এখানে প্রথম দিকেও দেখানো হয়েছিল যে জিনিসটা আমাদের জানা উচিত। এই যে আইএলএস পড়লাম আমরা, এই আইএলএসটা ইনস্ট্রুমেন্টেড, এবং টোটাল যে এজিএল পড়লাম, এজিএল মানে হলো অ্যারোড্রাম গ্রাউন্ড লাইটিং, এজিএল। সো এই মার্কিং, সাইনিং, লাইটিং, এগুলির জন্য অ্যাডভাইজারি সার্কুলার রেফারেন্স হচ্ছে হলো এগুলি, একটু খেয়াল রাখলেই হবে। এটা কোনোটা হলো এয়ারপোর্ট মার্কিং এর জন্য, কোনোটা সাইনের জন্য, কোনোটা ট্যাক্সিওয়ের জন্য, কোনোটা হচ্ছে হলো এজের লাইটিং এর জন্য, লাইটিং সিস্টেমের জন্য। সো এই কয়েকটা জিনিস, AC-150 আগেও তোমাদের বলছি, এইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে।
আমরা আরেকটা আজকে টপিক দেখব, যেটাকে বলা হয় এয়ারপোর্ট ড্রেনেজ। দেখা যাচ্ছে নিশ্চয়ই। তো এয়ারপোর্ট ড্রেনেজ, আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের আমি খাতা পাইছি, মিড টার্মের খাতা দেখা আরম্ভ করছি, 10টার মতো দেখছি। খুব হতাশ হচ্ছি, খুব খুব হতাশ হচ্ছি, জানি না ভিতরে হয়তো আরো ভালো খাতা পাবো। তো আমি গত টার্ম যাদেরকে পড়ালাম, তোমাদের বলে রাখি, আমি খাতা দেখে খুব মজা পাইছি। 3 থেকে 4 জন A+ পাইছে। তার মানে কি, তারা ক্লাস টেস্ট ভালো দিছে, মিড টার্ম ভালো করছে, তারপরে ফাইনাল ভালো করছে, এবং থিওরিটিক্যাল একটা সাবজেক্ট। তারপরেও 3 থেকে 4 জন, এবং অন্যরাও ভালো মার্কস পাইছে। কিন্তু তোমাদের এই আপাতত 10টা দেখলাম। কোন কোনটার মধ্যে দেখলাম, 451ই মনে হয় দেখলাম, নাকি না, 453টা দেখছি আর কি। তো খুব একটা ভালো হয় না, তোমরা একটু যত্ন না নিলে পরে কিন্তু রেজাল্ট ভালো আসবে না। তো খামাখা এখানে অ্যাটেন্ড করলা, কষ্ট করলা। আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে শেখানো, পাশ করানো না। যতটুকু বেশি শিখবা ইঞ্জিনিয়ার হিসেবে, তত বেশি কনফিডেন্ট থাকবা। আর তোমার বটম লাইন হচ্ছে হলো তোমাকে পাশ করতে হবে। তো পাশ করার জন্য একটু, যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট, প্রতিদিন কিছু কিছু করে দেখা উচিত। মিড টার্ম যাদের, আমি মার্কস দিয়ে দিব ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে। তোমরা ভালো করার চেষ্টা করবা, আর না হলে আমার কাছে হতাশ লাগবে আর কি। তো এনিওয়ে, এয়ারপোর্ট ড্রেনেজের এই জিনিসটা হলো ভেরি ইম্পর্টেন্ট, ইন দ্য সেন্স, রানওয়েতে হাই স্পিডে প্লেন ওঠানামা করে। এখন ড্রেনেজটা যদি ঠিক না থাকে, পানি যদি জমে থাকে, তাহলে কিন্তু সেফটিটা এনশিওর করা যায় না, এবং ফাংশনাল হয় না পানি, পানির জন্য। এবং পেভমেন্ট নিজেও কিন্তু পানি পেলে তার হায়াতটা কমে যায়, তার লাইফটা কমে যায়। তো সেই জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট, যে সেফটির জন্য স্ট্রাকচারাল ড্যামেজ এবং অপারেশনাল ডিলে, এগুলো যদি আমি ঠেকাতে চাই, তাহলে ডেফিনেটলি গুড ড্রেনেজটা একটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, রাস্তার মতো এটা না, রাস্তার থেকে অনেক বেশি চওড়া, প্রায় 50 মিটার, তার মানে 150 ফিটের মতো লম্বা। এই পানি যদি সেন্ট্রাল লাইন থেকে এজে যেতে হয়, ডেফিনেটলি তোমাকে ওয়ার্কম্যানশিপ ভালো করতে হবে, প্ল্যান ভালো করতে হবে, এবং বোথ লঙ্গিটিউডিনাল এবং ট্রান্সভার্স ডাইরেকশনে কিন্তু ড্রেনেজটাকে দেখতে হবে। তো এখানে ডেফিনেটলি প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে হলো আমরা পন্ডিংটাকে, পন্ডিং, পন্ডিং মানে কি, পুকুরের মতন হয়ে যায় পানি। তার মানে আমার সারফেসটা আমি প্রপারলি গ্রেড করতে পারি নাই, স্লোপ দিতে পারি নাই, কোনো একটা জায়গায় ডিপ্রেশন হয়ে আছে, এরকম যেন না হয়। রানওয়ে যতটুকু পেভড এরিয়া আছে, শুধু সেটা না, পুরো রানওয়েতে কোথাও পানি জমতে পারবে না, সবটা ট্রিম করে রাখতে হয়। তো এই জন্য তাহলে আমাদের মেইন রানওয়ের অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হলো টু প্রিভেন্ট লোকাল পন্ডিং, টু প্রিভেন্ট সাবগ্রেড, লস অফ সাবগ্রেড সাপোর্ট। পানি জমে থাকলে মাটি হলো পানি পেলেই নরম হয়ে যায়। সো আমি যদি আমার পেভমেন্টটাকে স্ট্রাকচারালি ফিট রাখতে চাই, তাহলে তলায় আমি পানি যেতে দিব না, কারণ আমার পেভমেন্ট স্ট্রাকচারটা আছে মাটির উপরে। মাটি বিয়ারিং ক্যাপাসিটি ভালো থাকে যতক্ষণ পর্যন্ত সে ড্রাই থাকে। সো ইঞ্জিনিয়ার হিসাবে আমার কাজ হবে সাপোর্ট কন্ডিশনটাকে ধরে রাখা, তার মানে ড্রেনেজটাকে ঠিক রাখা। সো দুইটা প্রাইমারি
অবজেক্টিভ তুমি জেনে ফেললাম। স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ এখানে রাস্তার থেকে একটু একটু ডিফারেন্ট, কারণ এরিয়াটা অনেক বড়, এবং গাড়ি যেটা চলে অর্থাৎ প্লেন যেটা চলে তার ওজনটা অনেক বেশি। তার মানে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, এটা রাস্তায়ও ড্রেনেজ দরকার হয়। রাস্তার এরিয়াটা অত বড় না, যেই গাড়িগুলি চলে তার হুইল লোডটাও অত বড় না। হুম। এবং এই জায়গায় ওয়াইড এরিয়াকে তোমাকে, খালি রাস্তা তো রাস্তায়, কিন্তু এখানে রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রন, সবগুলিকেই থ্রো আউট ড্রাই রাখতে হবে। যদি আমি অপারেশনটাকে ডিসরাপ্ট না করি, ডিলে না করি, এবং ঝুঁকিতে না ফেলি, এবং পেভমেন্টের লাইফটাকে যদি এক্সটেন্ড করতে চাই, এবং কোনো সারফেস ড্রেন দেওয়া যাবে না, সারফেসে ডিপ ড্রেন দেওয়া যাবে না। এই যে আমরা যেমন রাস্তার পাশে ডিপ ড্রেন দিয়ে দিই, তা হবে না। রাদার এমন হতে পারে, এই ছবি থেকে বোঝা যায় কিনা দেখো, এই যে দেখো একটা ড্রেন আছে, এইটা, এখানের পানিটা এদিকে চলে যায়। এটা হলো যদি রানওয়ে হয় তাহলে এটা হলো ট্যাক্সিওয়ে, যে মাথায় এসে থ্রেশহোল্ডিং এখানে উঠানামা করবে। সে এর পানি এদিকে আসতেছে, এর পানি এদিকে, এর পানি ওদিকে চলে যাচ্ছে, এর পানি ওদিকে চলে যাবে। এজের মধ্যে কোনো রকম কিছু থাকবে না, কারণ প্লেন যদি ডিজেল হয়, সে যেন অন্তত কোনো কিছুর সাথে হোঁচট না খায়, হুইলটা যেন ডিপ ড্রেনে না পড়ে যায়। তো এই কথা, এটার কথাই বলা হয়েছে। কোনো সাইড সারফেস ড্রেন থাকবে না রানওয়ের সাথে, ট্যাক্সির সাথে, অ্যাপ্রনের সাথে। সব সাব সারফেস থাকবে। অ্যাপ্রনে দেখাবো সাব সারফেস থাকে। রানওয়ে এবং ট্যাক্সিওয়ে যেহেতু দুইটার মাঝখানে অনেক দূরত্ব আছে, তো সেই জায়গাটার মধ্যে আমি ঘাসগুলিকে ট্রিম করে রাখবো, এবং স্লোপ দিয়ে দিব, চ্যানেলাইজড হবে, গাইড করে আমি আউটলেটে নিয়ে যাব আর কি। পরে তো ফেলতে হবে। আর অ্যাপ্রন যেটা আছে, এই পুরো অ্যাপ্রনটাই তো কাভার্ড এরিয়া, তাহলে এই পানি তো খালি দৌড়াবে। এটা যেমন দৌড়ায় এখানে নেমে গেল, ও যাবে কোথায়? সো ওগুলিকে সাব সারফেস, তার মানে মাটির নিচে নিয়ে যেতে হবে, কারণ পুরাটাই কাভার্ড এই জায়গাটা। এখানে দেখো কি অ্যাসপেক্ট অফ এয়ারপোর্ট ড্রেনেজ। তো এই জায়গাটার মধ্যে ইস্যুগুলি বলতেছে, যারা ডিজাইন করে আর কি, তাদের কাজটা হচ্ছে রান অফ। রান অফ মানে হলো পানি, বৃষ্টির পানি পড়ার পর দৌড় দেয় ফ্লো ফর্মে, এইটাকে বলা হয় রান অফ। এটা কোথার থেকে? পেভমেন্ট সারফেস থেকে তাড়াতাড়ি সরাই ফেলতে হবে, এটাই হলো কি ইম্পর্টেন্ট ইস্যু। তারপরে হচ্ছে হলো প্রপার এনশিওর করতে হবে গ্রেড, আইকাল যা বলে সেই গ্রেডটাকে মেনটেন করতে হবে। এবং এই সারফেস ড্রেন যেটা আছে, অর্থাৎ আমি স্লোপ দিয়ে যেটা করব, এটা এমন ভাবে করব যাতে হাইড্রো প্ল্যানিং না হয়। হাইড্রো প্ল্যানিং জিনিসটা কি? রাস্তায় যখন গাড়ি হাই স্পিডে চলে, রাস্তার কোনো একটা অংশ যদি আমার যে একটা সমস্যা ছিল ওটা দেখছিলেন পরে। মিউট করে ফেলো। তো হাইড্রো প্ল্যানিং হচ্ছে হলো গিয়ে, যদি কোনো জায়গায় রাস্তার মধ্যে কোনো একটা ডিপ্রেশন থাকে, ওখানে পানি থাকে, গাড়ি চালাচ্ছ, একটা টায়ার চলে গেল ওই পানির মধ্যে, একটা টায়ার থাকলো আরেক জায়গায়, এই তখন হয় কি, যেইটা পানি ছাড়া সারফেসের সাথে
চলছিল, তার যে গ্রিপিং আছে রাস্তায় কামড় দেওয়ার, আর পানি যে জায়গায় জমে আছে, হাই স্পিডে চলতেছো, তো দুই টায়ার এবং পেভমেন্টের মাঝখানে পানির একটা সেপারেশন চলে আসে। এই, তাহলে কামড় দেওয়া দুইটা টায়ারের দুই রকম হয়ে গেল। তখন এই জিনিসটা এই মিউট করে ফেলো। তখন এই দুইটা মিলে হয় একটা টুইস্টিং হয়ে যায়, ঘুরতে থাকে, আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সেটা কি বলা হয়? হাইড্রোপ্ল্যানিং। একটু ক্লাস ক্লাস না করে মিজান ভাই করেন। কাইন্ডলি মিউট করে। তারপরে আমাদের দেশে এই সমস্যাটা নাই। পানি যদি জমে থাকে, শীতকাল আসলে পরে সে তখন কিন্তু বরফ হয়ে যায়, আর বরফ হইলে তোমরা জানো বরফ পানিতে ভাসে, তার মানে ভলিউম বাড়ে। তো পানি তো মাটির নিচে চলে গেল, আটকায় থাকলো, সরাইলে না তুমি, সারফেস ড্রেনটাকে তুমি সেইভাবে অ্যাটেনশন দিলা না। তাহলে ওই পানিটা যখন বরফ হবে, সে তখন কি করবে? চাপ দিবে, উপরের দিকে চাপ দিবে, পাশে চাপ দিবে। এটাকে ফ্রিজিং অ্যান্ড থয়িং বলে। এটা যদি কয়েকটা সাইকেল হয়, মাটি মানে বিয়ারিং ক্যাপাসিটি অনেক কমে যায় আর কি। সো ডেফিনেটলি আমাদের এই পেভমেন্টের সারফেসটাকে এমন ভাবে মেনটেন করতে হবে যাতে ম্যাক্সিমাম ফ্রিকশন আমরা পাই এই জায়গাটার মধ্যে। এই জায়গা আরেকটু বলছে টু মিনিমাইজ হাইড্রো প্ল্যানিং ফলোইং হেভি রেন। এটা সাধারণত বেশি বৃষ্টিপাত হলেই এখানে হয়। তো এইটা তোমাদের একটা প্রশ্ন থাকে, হাইড্রো প্ল্যানিং কিভাবে অ্যাভয়েড করবা? এখানে উত্তরটা দিয়ে আছে। এটাকে কি করতে হবে? দ্য পেভমেন্ট সারফেস ইজ ইউজুয়ালি গ্রুভড সো দ্যাট দ্য সারফেস ওয়াটার ফিল ফ্লো ইনটু দ্য গ্রুপ, অর্থাৎ রাস্তাটাকে একটা প্যাটার্ন দিয়ে কাইটে দিবা, গর্ত করে দিবা। বৃষ্টির পানি সারফেসে না নেমে ওই 2 মিলি 2.5 মিলি যেটা যে তুমি গ্রুপ করে দিলা, কেটে দিলা, ওগুলি চ্যানেল হইল। চ্যানেলটা একদম সেন্টার থেকে এস পর্যন্ত একটা লাইনে হয়, পানিটা সরসর করে চলে যায়। সারফেস দিয়ে যত তাড়াতাড়ি না যেতে পারে, কারণ সারফেসটাকে তো 100% তুমি স্মুথ করতে পারবা না, কিন্তু গ্রুপ কাটলে পরে তুমি চ্যানেল তৈরি করে দিলা, পানিটা সারফেসে প্রথমে না থেকে চলে যাবে তলায়। তলায় মানে গ্রুপের মধ্যে ছোট ফর্মের একটা মাইক্রো চ্যানেল বা মাইক্রো ড্রেন। তাতে হয় কি, টায়ার সারফেসটা পাচ্ছে, পানিটা পাচ্ছে না, পানিটা কই? বৃষ্টির পানিটা চলে গেছে গ্রুপের মধ্যে। তাহলে তখন হয় কি, এটা হাইড্রো প্ল্যানিং আর হয় না। সো তোমাদের যদি প্রশ্ন করি হাউ টু মিনিমাইজ হাইড্রো প্ল্যানিং, উত্তরটা হবে বাই অ্যাপ্লাইং পেভমেন্ট গ্রুভিং। গ্রুপ করে দিব, আমি ছবি দেখাবো তোমাদেরকে। তো এতক্ষণ কোথায় ছিল? এগুলো হলো সারফেসের কথাগুলি বলা ছিল। সারফেসে আমরা কোন কোন জায়গায় করব, কিভাবে সারফেসটা গ্রেড দিয়ে করতে হবে, স্লোপ দিয়ে করতে হবে এই জায়গাটার মধ্যে, এবং ভাবে করতে হবে কোথাও যেন লোকাল পন্ডিং না হয়ে হাইড্রো প্ল্যানিং না হয়। আমাদের দেশের জন্য প্রযোজ্য না, এটা যেন ফ্রিজিং যেন না হয়। তা হাইড্রো প্ল্যানিংটা আমরা ঠেকানোর জন্য পেভমেন্ট আমরা ভালোভাবেই করি, গ্রেডটা দেই, কিন্তু ব্যবহার হতে হতে প্লেনের ধাক্কায় এই মাঝে মাঝে কোনো কোনো জায়গায় ডেবে যায়। তখন দেখা যায় বৃষ্টি হলে বোঝা যায় পানি জমে আছে। তো এই জন্য বলা হয় হাইড্রো প্ল্যানিং ঠেকানোর জন্য গ্রুপ কেটে দিলে যেখানেই পানি জমা থাকুক সেটা চলে যাবে। আর সাবসারফেস ড্রেনেজ, এটা তোমাকে আগেই যেটা বললাম, এটা নিচের দিকে নিয়ে যেতে হবে সারফেসের পানিটাকে, বিভিন্ন ইন্টারভেলে এই জায়গাটার মধ্যে আহ, নিচে একটা নেটওয়ার্ক থাকবে, পাইপিং নেটওয়ার্ক থাকবে, পিট থাকবে, পিটের মধ্যে দিয়ে এই পানিগুলি চলে যাবে এবং গাইড করে তাকে নিয়ে যেতে হবে।
এবং পাইপগুলি সাধারণত পারফোরেটেড পাইপ হয় আর কি। অর্থাৎ পানি মাটিতে পড়বে, বিশেষ করে যেখানে এই যে যেমন এই জায়গাগুলি, এখানে যদি কোনো এটা যদি সাবসারফেস, এখানে যদি সাবসারফেস একটা ড্রেনেজ দাও, তাহলে এই বৃষ্টির পানি, এটা এটা শুকনা ছিল, পানি কিছু খাবেই, টেনে নিচে যাবে, নিচে গিয়ে ট্র্যাপ যেন না হয়। তোমার কাজ হবে হচ্ছে হলো গিয়ে এজের মধ্যে ড্রেন দিতে চাও, সারফেস ড্রেন অ্যালাউড না, সাবসারফেস ড্রেন দিয়ে দাও। কি দিবা? নিচে একটা পাইপ দিয়ে দাও, পাইপের মধ্যে ফুটা করে দাও, ফুটার মধ্যে বালি গিয়ে আটকায় যেতে পারে। এর চতুর্দিকে তুমি একটা নির্দিষ্ট সাইজের পাথর দিয়ে জিও টেক্সটাইল মোড়াই দাও, বাস হয়ে গেল। সবাই দেখবে যে এখানে কোনো ড্রেনেজ নাই, কিন্তু আছে কিন্তু ট্রলার। ভালো যারা ডিজাইনার বা প্ল্যানার, তারা কিন্তু সাবসারফেসটা দিয়ে রাখে, কারণ এত দূরে যেতে যেতে এটার মাঝখানেও যে পানিটা জমবে, এইটাও যেন নিচে কোনো না কোনো সিস্টেম দিয়ে চলে যায়। তো এটাই হলো গিয়ে সাবসারফেস কি থাকে, পারফোরেটেড পাইপ। পাইপ তো, পাইপের ভিতরে পানি নিবা, কিন্তু পানি তো একলা যাবে না, সে তো কিছু ধুলাবালি নিয়ে যাবে। তো পাইপের ছিদ্রগুলিকে তো সে বন্ধ করে দিতে পারে, পারফোরেটেড পাইপটাকে। তো সেই জন্য তখন যেটা করতে হয়, একটা এগ্রিগেট, একটা বড় সাইজের এগ্রিগেট চতুর্দিকে দিয়ে, এটা যেন পাইপের সাথে লেগে থাকে, এই জন্য একটা জিও টেক্সটাইল দিয়ে মোড়ায় দিতে হয়। জিও টেক্সটাইলের ভিতর দিয়ে পানি যাবে, ওখানেই মাটিটা আটকায় যাবে, তারপরে আবার ওই এগ্রিগেটটা থাকে। তো সব মিলিয়ে এটা ফাংশনাল থাকে আর কি। এটা হলো সাবসারফেস। তাহলে সারফেস ড্রেনেজ, সাবসারফেস ড্রেনেজ গেল, পাইপ সিস্টেম। আর ওটা হলো গ্রেড সিস্টেম, স্লোপ দিয়ে নিয়ে যেতে হবে, ওপেন ড্রেনে গাইড করতে হবে। এটা হলো রান অফ ম্যানেজমেন্ট। রান অফ ম্যানেজমেন্টে যদি বৃষ্টির পানিটা আসলো না, এটাকে তোমাকে ম্যানেজ করতে হবে। আমরা যেমন প্লেনকে গাইড করে ট্যাক্সিওয়ে দিয়ে নিয়ে যাই, যেখানে সেখান দিয়ে তো নেই না। একইভাবে পুরো এয়ারপোর্টটা হিউজ, এখানে ল্যান্ড আছে, সব জায়গায় পানি পড়বে, বিল্ডিং এর উপরে পড়বে, অ্যাপ্রনে পড়বে, মাঠে পড়বে, খালে পড়বে, ট্যাক্সিওয়েতে পড়বে, সব পানিটা দৌড়াবে। বেশি রান অফটা যখন বেশি হয় তখন সে দৌড়ায়, দৌড়টা যেন আনকন্ট্রোল না হয়। এটাই হলো তোমার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ। একে কালেক্ট করতে হবে, কোনো না কোনো গাইড করতে হবে, সারফেস ড্রেন দিয়ে হোক, সাবসারফেস ড্রেন দিয়ে হোক, নিয়ে চ্যানেলে ফেলতে হবে, কালভার্টে ফেলতে হবে, ফেলে এটাকে এয়ারপোর্টের বাইরে শেষ পর্যন্ত যেই জায়গায় নিতে হবে, খাল বিলেই ফেলতে হয় সাধারণত। এবং এটা খেয়াল রাখবো, পানি কিন্তু গ্র্যাভিটি চ্যানেল যদি দাও, গ্র্যাভিটি, পানি যে দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে? গ্র্যাভিটির জন্য। তো গ্র্যাভিটি যদি ড্রেনেজ হয়, এটা কিন্তু তাড়াতাড়ি হয় না, ঘাস থাকে, আরো অনেক কিছু থাকে। তো সেই জন্য এই পানিগুলিকে প্রথমে কতগুলি রিটেনশন পন্ড বা ডিটেনশন পন্ড বলে, অর্থাৎ পারপাসফুলি রানওয়ের ভিতরে কতগুলি ডিচ করতে হয়, শ্যালো ডিচ করতে হয়। এই ডিচের মধ্যে বৃষ্টির পানি গিয়ে ওইখানে জমা হয়, জমা হওয়ার পর তারপরে চ্যানেল দিয়ে দিয়ে ক্যানালে চলে যায়। অর্থাৎ তুমি যদি সরাসরি ক্যানেলে ফেলতে চাও, তাহলে এখানে যে স্লো হবে তাতে হলো ব্যাকফ্লো হবে, তাতে কিন্তু তোমার রানওয়ে ডুবে যেতে পারে। তো অতিরিক্ত পানিটাকে ধরে রাখার জন্য তোমাকে রিজার্ভার করতে হবে। এই জন্য যে কোনো এয়ারপোর্টেই দেখবা কিছু না কিছু ডিচ আছে, রিটেনশন পন্ড, বুঝবা যে অতিরিক্ত পানিটাকে প্রথমে ওইখানে নিয়ে যায়। তারপরে স্বাভাবিক বৃষ্টি হলে বেশি রিটেন করে না, এটা আস্তে আস্তে চলে যায়। আর অস্বাভাবিক বৃষ্টি হলে এখানে রেখে তারপরে কোথাও কোথাও পাইপ সিস্টেমে, গ্র্যাভিটিতে তাড়াতাড়ি হয় না, পাইপ সিস্টেমে তখন কালভার্টটাকে রেগুলেটর বানায় ফেলে।
কালভার্টটাকে স্লুইস গেট বানায় ফেলে। যেই খালে ফেলবো সেই খাল থেকে যেন পানিটা না আসে। তো এই জন্য সারা বছর ধরেও খাল খোলা থাকলেও ন্যাচারাল ডিসচার্জ হয়, কিন্তু যখন বর্ষাকাল আসে তোমার এয়ারপোর্টটাকে বাঁচানোর জন্য তখন স্লুইস গেটগুলি বন্ধ করে তুমি যদি ঝুঁকি না নিতে চাও তাহলে তোমাকে পাম্প করে সিস্টেম দিয়ে বের করে দিতে হবে। এবং খেয়াল রাখবা, এই রান অফ আমাদের দেশে আমরা অতটা চিন্তা করি না। এই রান অফটা কোথার থেকে আসছে? রান অফটা এয়ারপোর্ট থেকে। কোথায় যাবে? খালে যাবে, খাল থেকে কোথায় যাবে? সাগরে যাবে। এই তো দূষিত তো হয়ে যাবে। ইন্ডাস্ট্রির যেমন পানি আমরা সরাসরি খালে ফেলতে দিই না, এটাকে ট্রিটমেন্ট দিতে হয়, ইটিপি বসাইতে হয়। হুম, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট বসাইতে হয়, প্ল্যান্ট। তারপরে পরিষ্কার করে, অর্থাৎ নদী নালা এগুলি আল্লাহ প্রদত্ত ন্যাচারাল রিসোর্স। ওটাকে আমরা ছাড়া বাইরের কেউই, যারা সভ্য জাতি, তারা কখনো প্রকৃতিকে ক্ষতি করে না। কারণ এই পানির উপকার ভোগী যে কত। তো ইন্ডাস্ট্রিতে যদি ডাইং এর অথবা লেদার ইন্ডাস্ট্রির যদি পচা জিনিসগুলি ছেড়ে দাও, এটা কোথায় গেল? এটা তো পাবলিক অ্যাসেটে গেল। আর একটা খাল খাল তারপরে কোথায় যায়? রিভার, এই সব কিছু পলিউট হয়ে গেল না? এই জন্য বাইরে এনভায়রনমেন্টাল একটা কনসার্ন আছে এই জায়গায়। সো সিস্টেম আর ডিজাইন টু কমপ্লাই উইথ এনভায়রনমেন্টাল রেগুলেশন। অর্থাৎ আমি চ্যানেল তৈরি করলাম, কালভার্ট তৈরি করলাম, পাম্প দিলাম, সবকিছু কেন করলাম? রান অফ বৃষ্টির পানি যেটা আসবে সেটাকে আমি বাইরে পাঠিয়ে দিব। এত সহজে পাঠালে হবে না, সেখানে আবার তোমাকে টেস্ট করতে হবে। কারণ প্লেন তেল নেয়, ফুয়েল নেয়, মেনটেনেন্স হয়, গ্রিস পরে, এই পানির সাথে তো মিশে শেষ পর্যন্ত তো জলজ প্রাণী, মানুষ যারা ডিপেন্ড করে তাদের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট হবে। সেই কারণে তখন টেস্ট করে, এটাকে ট্রিট করে, কোয়ালিটিটা যখন ডিসপোজেবল হবে তখনই ফেলতে হবে। সো রান অফের ব্যাপারে যদি আমি, ম্যানেজমেন্টের ব্যাপারে যদি বলি, জাস্ট আমি দেখতে চাইবো তোমার ভিতরে এই জিনিসটা ঢুকলো কিনা। রান অফ ম্যানেজমেন্ট মানে হচ্ছে হলো গিয়ে এগুলিকে, যেখানেই এয়ারপোর্টের মধ্যে বৃষ্টি পারে বা পানিটা পড়বে, এটাকে ন্যাচারাল একটা স্ট্রিমের মধ্যে আমাকে ডিসচার্জ করতে হবে, যে যে ন্যাচারাল ওয়াটার বডিতে এটাকে ডিসচার্জ করতে হবে। কিন্তু বিফোর দ্যাট আমাকে কোয়ালিটি অফ স্টর্ম ওয়াটার, এই যে বৃষ্টির পানি, কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা এটা আমাকে চেক করে দেখতে হবে এনভায়রনমেন্টে ফেলা যায় কিনা। আর তার আগে পিক আওয়ার, অতিরিক্ত বৃষ্টি, যে হেভি বৃষ্টি যদি হয়, এটাকে ঠেকানো দেওয়ার জন্য কি থাকতে হবে? রিটেনশন পন্ড বা ডিটেনশন পন্ড থাকবে, যেখান দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবা। জাপানে যদি যাও, তারা সোসাইটিটা এত বেশি কনসার্ন। আমাদের দেশে আমাদের ইঞ্জিনিয়াররা সবচেয়ে দুর্বল হলো ড্রেনেজটা তারা দেখেই না। যেমন রাস্তা বানায়, সেফটিটা তারা দেখেই না, সাইন মার্কিং পরে দরকার হইলে দেয়। আর পুরো পৃথিবী হলো উল্টা দিকে। তুমি রাস্তা বানাচ্ছ, কাউকে না কাউকে ইনভাইট করছো একটা ফ্যাসিলিটি দিয়ে। ইনভাইট করলে তোমার দায়িত্ব এখানে আসলে যেই সাইড এফেক্ট গুলি হবে তার মেডিসিন আগেই দিয়ে দাও। মরার পর তুমি কেন যাবা সাইন মার্কিং দেওয়ার জন্য? হুম। তো সিমিলারলি যে কোনো প্রজেক্টের যে ড্রেনেজ ইম্প্যাক্টটা হবে, এটাকে অবশ্যই মিটিগেট করতে হবে। আমি টোকিওতে গিয়ে একটা মাটির নিচে পুরো একটা শহর দেখলাম, ক্যাথিড্রাল বানায় ফেলছে। অর্থাৎ মাটির নিচে ফাঁকা কইরা, উপরে ওদের তো ঘনবসতি, আমাদের থেকেও ঘনবসতি, উপরে মানুষের এত আবাসন সংকট, তো ওইখানে রিটেনশন পন্ড করতে পারে না। কিন্তু রিটেনশন পন্ড ছাড়া আবার সিটি, অতিরিক্ত বৃষ্টির পানিটা যাবে, 3 দিন লাগবে, 10 দিন লাগবে পরিষ্কার হইতে, ততদিন তো ফাংশনাল থাকবে না। এই পানিটাকে নিচে নিয়ে ধারণ করে। তুমি যদি যাও, মনে হবে যে একটা স্টেডিয়ামের মতো উঁচু এবং চওড়া জায়গা খুঁটি দিয়ে করে রাখছে। পুরো শহরের পানিটাকে
হেভি বৃষ্টির সময় তলায় নিয়ে যায়, তারপর আস্তে আস্তে ডিসচার্জ করে পাম্প করে করে। মানুষজন টেরও পায় না। ইঞ্জিনিয়ারিং হবে, মানুষজন টেরও পাবে না যে চ্যালেঞ্জগুলি কিভাবে মোকাবেলা হয়ে যাচ্ছে। আমরা হলো গিয়ে হোঁচট খাই, আন্দোলন হয়, প্রজেক্ট নেই, তারপরে করি। পুরো পৃথিবী হলো প্রোঅ্যাক্টিভ। সে জানে বৃষ্টি কখনো না কখনো অতিরিক্ত হবে, ড্রেনেজটা আমাকে ম্যানেজ করতে হবে। এবং ড্রেনেজ যদি ম্যানেজ না করো, তাহলে পানি কিন্তু চলে হলো গ্র্যাভিটি দিয়ে। যেখানে উঁচু নিচু পাবে সেইভাবে পথ, তার মানে আনকন্ট্রোল, ওই পথ দিয়ে সে যাওয়ার সময় যেহেতু আনগাইডেড, সে কিন্তু অনেক এরোশন করবে। এরোশন মানেই হলো সেডিমেন্টেশন বেশি হবে। মাটিকে যত রেইন কাট করবে,